কিন্তু পড়লো না, বাট এটা আস্তে আস্তে করে তার ব্রেনে হেল্প করে দিল। এখন দেখেন পেরিনেটাল। পেরিনেটাল মানে হলো ডিউরিং বার্থ, ডেলিভারির সময়। এখন ডেলিভারির সময় কি কি সমস্যা হতে পারে? হ্যাঁ, অ্যাসফিক্সিয়া, এটা বিগ ট্রাম। এটাই মূল কারণ, অক্সিজেনের অভাব পড়ে যাওয়া। কেমনে কেমনে অক্সিজেনের অভাবটা পড়তে পারে? ওই যে সেদিন আমরা ব্রেন পড়াইছিলাম না, মাসেলের হাড্ডি, ওই যে ক্রেনিয়াম পড়াইছিলাম না, অনেকগুলো হাড্ডি কিভাবে একটা একটা উপর উঠে যায়, জন্মের সময় বলছিলাম, মনে আছে? এটা উঠে যায়, এরপর আস্তে করে বার্থ হয়, হ্যাঁ, আবার ঠিক হয়ে যায়, তাই না? তো সেদিন আমার একটা রোগী বললাম না, প্রত্যেকটা রোগী খালি তিনটা বাচ্চার কথা বলছিলাম না, তিনটা বাচ্চা, দুইটা বাচ্চা মারা গেছে আর একটা বাচ্চা রয়ে গেছে, বলছিলাম এই কথা কাহিনী? ক্লাসে বলি নাই, মানে এমনি বলছি, ক্লাসে বলছি। আচ্ছা, যাই হোক, কি হলো যে বারবারই মহিলা ইয়ে হচ্ছে, মানে তিনটা বাচ্চাই আমরা সিবি বাচ্চা হয়েছে, এবং ব্রেনের আঘাত, প্রত্যেকটাই ব্রেনে আঘাত, হাড্ডি অন্যরকম, বুঝতে পারছেন? তো আমি বুঝতে পারছি না ঘটনাটা কি। তখন অনেক ডাক্তার দেখাচ্ছে, অনেকে বলছে না, পরে আমার কাছে আসছে। এটা তো গাইনোকোলজিস্টের ব্যাপার। তো যেহেতু প্রতিবন্ধী বাচ্চা, তো প্রতিবন্ধী হিসাবে আমার কাছে আপনাদের সিটে হবে, ওই যে আমার ওই চেম্বারে, যে হ্যাঁ সেই আলফা স্যারের ওখানে বসি, যে ওখানে তো আসছে পরে, তখন আমি অনেক কিছু ঘাটার পরে দেখলাম যে না, সব কিছু ইলিমিনেশন করার পরে আমি বললাম যে মায়ের একটা এক্সরে করেছে। আমি বলছি আপনার যে জায়গাটা দিয়ে বাচ্চার ডেলিভারি হয়, হ্যাঁ, ওই জায়গাটা আমার দেখতে হবে, ওই জায়গাতে নিশ্চয়ই কোনো সমস্যা থাকতে পারে। তখন এবার যখন মায়ের এক্সরে করাইলাম, এক্সরের ভিতরে দেখতে পেলাম কি, আমি যেটা করছি, যে আমাদের গাইনোকয়েড, আমাদের পেলভিসগুলা, এটা হলো গাইনোকয়েড পেলভিসের শেপ, ঠিক আছে? ওইটা মানে মায়ের নর্মাল মায়েদের শেপটা যেটা হবে, এখন কোনোটা এরকম থাকে, কোনোটা এরকম থাকে, বুঝতে পারছেন? 4 ধরনের হয়। নরমালটা কোনটা স্যার? এটা হ্যাঁ, আর একটা হইলো এরকম থাকে, হ্যাঁ, এটা এভাবেও যেহেতু এভাবেও মোটামুটি এটুকুই থাকে, হ্যাঁ, গাইনোকয়েড পেলভিস, এটাকে বলা হয় গাইনোকয়েড পেলভিস, অ্যান্থোফ্রয়েড পেলভিস, প্লেটিফ্রয়েড পেলভিস, তারপর হইলো আর এরকম 4টা পেলভিসের নাম আছে, হ্যাঁ। তো এই পেলভিসটা গাইনোকয়েড, তো আমাকে এটা দেখতে হবে। তো তখন এবার আমি করলাম কি, এক্সরে করলাম, এক্সরে করার পরে দেখলাম যে তার গাইনোকয়েড পেলভিস আছে, এটা তো সমস্যা হওয়ার কথা না। পরে আমি নজর করে দেখতে দেখলাম এক্সরের ভিতরে, ওই আবার এক্সরে এর ভিতরে লেখা আছে, এক্সরের ভিতরে দেখা যাচ্ছে আমাদের যে স্যাক্রাম আছে না, হ্যাঁ, স্যাক্রাম আবার কি আছে, কক্সিস আছে না, কক্সিসটা এখানে তো স্যাক্রামটা থাকে, কেমন? এটা হইলো ইনলেট, এরপর হইলো এই কক্সিসের পরে আউটলেট। এখন দেখা গেল তার কক্সিসটা কিরকম ইন্টিভার্টেড, মানে বেশি ইন্টিভার্টেড হয়ে রয়েছে, এভাবে হয়ে রয়েছে, থাকার কথা এরকম ভাবে, এভাবে হয়ে আছে। সে আগে কখনো পেইনের কথা বলে নাই? না, পেন হবে না, তো পেন হবে না, কক্সিডাইনা হইতে পারে, কক্সিডাইনা কক্সিডাইনা হইলে বারবার বসতে গেলে ব্যথা হয়, এটা একটা ব্যথা হওয়ার চান্স বেশি, হ্যাঁ, কিন্তু হয় নাই। কিন্তু দেখা গেছে তার এটা ভিতরের দিকে ইন্টিভার্টেড হয়ে রয়েছে এভাবে। তাইলে এই যে পেলভিক ব্রিমটা, আউটলেটটা যেটুকু থাকার কথা, এটা ছোট হয়ে গেছে, এরকম করে চেপে রাখে, এটা এইভাবে হয়ে আছে, চেপে রাখছে। যতবারই বাচ্চা আইতেছে তার মাথা এর মধ্যে স্ট্রাইক করতেছে, যতবারই বাচ্চা আসতেছে, এবং তিনোটাই দেখেন, তিনোটাই হচ্ছে সিজার না, নর্মাল ডেলিভারি হয়েছে। তখন আমি খেয়াল করলাম, যখন সিজার না নর্মাল ডেলিভারি হয়েছে, এখানে তার নিশ্চয়ই তার এই বনি কোনো ডিফর্মিটি আছে মায়ের। খেয়াল করতেছে মায়ের ডিফর্মিটি, আমি যখন প্রথমে বলছি যেটা মায়ের সমস্যা থাকতে পারে, তখন আমাদের আমি তাকালাম, আমি বলছি আপনি চিন্তা করেন না, আমি দেখে নিই, ইলিমিনেট করে নিই, তখন আমরা এটা পারবো। যখন আমি ঠিক করে দেখলাম, ঠিক দেখা আছে তার অ্যান্টিবায়োটিক আছে, পেলভিসও ঠিক আছে, গাইনোকয়েড পেলভিস, কিন্তু প্রবলেমটা কোথায় হয়েছে দেখছেন? এটা এদিকে না থেকে বাঁকা হয়ে গেছে, ভিতরের দিকে বাঁকা হয়ে গেছে, ওটাই খোঁচা দিয়ে শেষ করে দিচ্ছে। যখনই বাচ্চাটা আসতেছে, তখনই এটা যদি সিজার হতো না, আই থিঙ্ক
আমি তখন তাকে বলছি যে যদি আপনারা সেকেন্ড বাচ্চা আরেকটা বাচ্চা নেন তাহলে গাইনোকোলজিস্টের সাথে আমি লিখে দিচ্ছি প্রেসক্রিপশনে, এটা ডিসকাস করবেন, করে আপনারা প্রয়োজনে সিজারে যাবেন। তিনটা বাচ্চা কেমনে আপনার নরমাল করার চিন্তাধারা করতেছেন? হচ্ছে, নরমাল হয়েছে, কিছু করার নেই, নরমাল আল্লাহ প্রদত্ত, এটা হচ্ছে। সিজারিয়ানের কোনো সাইন সিম্পটমই হয় না যে সিজার করতে হবে, হয়েছে, ঠিক আছে। এবং তারা ডাক্তারের তত্ত্বাবধানে ছিল, হসপিটালে ছিল। অ্যালার্ট যদি থাকে তাহলে তো এটা নিয়ম মাফিক আগে সিজার করে নিয়ে, আরে আমার ডাক্তার সাহেব বলতেছে এটার কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। ওটা তো ডায়াগনোসিস হয় নাই, এটা তো সে করে নাই, এতটুকু তো চিন্তা সে করে, তারা করে নাই। এটা চিন্তা আমরা করছি কেন? কারণ আমরা ডিসেবিলিটি নিয়ে কাজ, আমি ডিসেবিলিটি এক্সপার্ট। তারপর আস্তে আস্তে আফটার ডেলিভারি কারণ প্রিভিয়াস তো না। হ্যাঁ, তো আমরা হচ্ছে যে এটা হলো, আমি তো ডিসেবিলিটি এক্সপার্ট, তো সো আমি ডিসেবিলিটি নিয়ে কাজ করি। তো ডিসেবিলিটির মারও থাকতে পারে, বাচ্চারও থাকতে পারে, সমস্যার কারণে এটা হইতে পারে। তখন আমি এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারলাম, তখন বললাম যে আপনারা এখন গাইনোকোলজিস্টের কাছে যাবেন, গিয়ে এই জিনিসটা বলবেন, এখন আপনারা প্রয়োজনে সিজারের দিকে যাবেন, নেক্সট বাচ্চা নিলে দেখেন না কি হয়, আল্লাহ যদি রহমত করতেও পারে, সেটা বলে ওনাকে বিদায় করলাম। কোনো ওষুধ লেখে নেই, কোনো কিছু না। আচ্ছা, এরপরে হইলো ফরসেপ ডেলিভারি। ফরসেপ ডেলিভারি বুঝেন তো? হ্যাঁ, ফরসেপ ডেলিভারি অনেক সময় দেখেন সিজার করার সময় বাচ্চার মাথাটাকে দেখছেন, সিজার করতে সময় দেখছেন? কেউ দেখেন নাই? কেউ দেখছেন? ইউটিউবে দেখছি অপারেশনে উনি অপারেশনটা ইয়েতে থাকে, ও থাকে, তুমি দেখো? আমার কথা স্যার আলাদা। হ্যাঁ, তোমারটা তো আলাদা। ওই অপারেশন টেবিলে যারা থাকে সিজারিয়ানে, ওনারা দেখছে সিজার করার পরে বিকিনি ইনজেকশন করে, তাই না? বিকিনি ইনজেকশন করে, ফেনাস্ট্রেশন ইনজেকশন, এটাকে বলে ফেনাস্ট্রেশন ইনজেকশন। এটা করলে এটা ফাঁকা করে দিয়ে অনেক সময় সার্জন নিজের হাতটা দিয়ে মাথাটা ধরে, এইভাবে ধরে এই ঘাটটা থাকে এখানে, তাই না? এইভাবে নিয়ে আসে। হাত দেয় না এখন, আরে আপনার শোনেন না, হাত দেয়, ক্ল্যাম্পটা বন্ধ করে দেওয়া হয়েছে, এখন সবাই হাত দেয়, তাই না? এখন সবাই হাত দেয়, ক্ল্যাম্প বন্ধ। ক্ল্যাম্পটার জন্যই তো আমরা ক্লেম করছি, এটাই তো ফরসেপ ডেলিভারি, ওটা করবেন না। ফরসেপ ডেলিভারি জেন্ডার বার দিয়ে যে সময় করে টান দিয়ে নিয়ে আসে, আবার এটার সময় ক্লেম করে নিয়ে আসে। ক্লেম করাটা এখন অনেক ডাক্তাররা ক্লেমটা পছন্দ করেন না, ঠিক আছে? দেখছেন যে সিপি হওয়ার চান্সটা খুব বেশি থাকে। ক্লেমটা শক্ত, আর হাতটা শক্ত হইলেও কিন্তু আল্লাহ এটার মধ্যে ফোম লাগায় রাখছে। আপনার সেন্সেশন আছে না আমি কতটুকু দিলাম প্রেসার, কিন্তু ক্লেমে বুঝে না যে কতটুকু প্রেসার দিলাম। স্টিলেরটা টোটাল মেটাল। হ্যাঁ, এটা দিয়ে এখন স্টিলেরটা দিয়ে কি করে, ফাঁকা করে ধরে রাখে, ধরে বাচ্চাটাকে ফোন ধরে না, তখন সার্জন নিজে হাত দেয়। এখন বড় ভালো সার্জনরা নিজে হাত দেয়, হাত দিয়ে এভাবে ধরে, এইভাবে মাথাটা থাকে তার এখানে, হাতের এখানে দিয়ে সুন্দর করে এমনি কোড়া মরি করে আনে। আমরা দেখলে তো কোমর করতে খাইছে, মনে হয় সিরা ফেলাইলো। হ্যাঁ, নিয়ে আসে, তখন ওই যে ক্লেম করে না, এটা তো একটা তো দিতে হয়, ফোর্স দিতে হয়, ঠাক করে একটা ফোর্স দিতে হয়। এটাতে করে আনলে তো সমস্যা হয়। না এটা না ফোর্স দিলে ডাইরেক্ট সিরা সেরকম না স্যার, এটা একটা মিনিমাম না সেটা আছে মিনিমাম। এটা যদি ওটা এইভাবে করলে না এইভাবে না, এটা দেখেন কয়েকটা সিস্টেম আছে। শোল্ডারটা আনায়, প্রথম দিয়ে একটা শোল্ডার আনায়, শোল্ডারটা আনায় ভাগ করে দিয়ে ওই শোল্ডারটা কাজ করে কাত করে এটাকে এইভাবে করে, ওইটা যেটুকু ইনসেশন এইভাবে করছে, এরকম সোজা কাত এই বডিটা নিয়ে আসে, এইভাবে নিয়ে আসে। কারণ নর্মাল ডেলিভারি যখন হয় তারও একটা মেকানিজম আছে অনেকগুলো। প্রথমে মাথা বাটেক্স আছে, মাথা বাটেক্স আছে, এরপরে আস্তে করে দিয়ে এটা আইসেই কিন্তু প্রথমে ফ্লেকশন হয়, এরপরে এক্সটেনশন হয়, এরপরে রাইট ফ্লেকশন হয়, রাইট রোটেশন হয়, শোল্ডার আসে, তারপরে ঘুরে আবার ফুল এক্সটেনশন হয়, তারপরে হয়ে আসে। এটা অনেকগুলো মেকানিজম আছে। তো এই মেকানিজমগুলো যদি কেউ না জানে, যেমন নর্মাল ডেলিভারি যখন হইতেছে, হওয়ার পরে দাত্রীরা মায়েরা কীভাবে ধরে, সাপ দিয়ে ধরে, সেটাও জানে না যে কতটুকু প্রেশার লাগবে। দুইটা এরকম মোস্টাইন নিয়ে আসে, তখনই ব্রেনের মধ্যে চাপ লাগে, অ্যাসফিক্সিয়া হয়। এরপরে আরেকটা কি হইতে পারে, এই বাচ্চা মনে করেন বাচ্চার যে আম্বিলিক্যাল কর্ড আছে, এই আম্বিলিক্যাল কর্ডটা ঘুরে মাথার সামনে আসতে থাকতে পারে, চাপ লাগে আছে, হইতে পারে না? এভাবে অ্যাসফিক্সিয়া হয়। হ্যাঁ, অ্যাসফিক্সিয়া মানে অক্সিজেনের স্বল্পতা করে।
তাহলে ডেলিভারির সময় আমার এরকম চান্স হতে পারে, ঠিক আছে? এরপরে দেখেন আরটা কি হতে পারে? তারপরে কি হতে পারে? পোস্টনাটাল। পোস্টনাটাল হলো বাচ্চা জন্মের পরে হয়তো হাত থেকে পড়ে যেতে পারে, ইনফেকশন হতে পারে, জ্বর আসতে পারে টিকার কারণে। হ্যাঁ, AFP কয় না আপনারা, একুট প্লেসিভ প্যারালাইসিস। হ্যাঁ, তারপরে টিকা দেয়, টিকা দিলে কিন্তু বাচ্চাদের জ্বর হয়। এটা যদি এই জ্বরটা নর্মাল ন্যাচারাল ভালো, যদি বেশি হয়ে যায় তখন AIDP অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি পলিরেটিকুলার সিনড্রোম, হ্যাঁ, এটা একটা হইতে পারে। তারপরে GBS হওয়ার চান্সটা বেশি। হ্যাঁ, তখন এগুলো খুব বেশি জ্বর হয়ে গেছে বাচ্চার, মাথার কি হয় থার্মাল রেগুলেটরি নষ্ট হয়ে গেছে, বাচ্চা ড্যামেজ হয়ে যেতে পারে, কনভালশন হইতে পারে, তাই না? তাইলে এরকম অনেকগুলো কারণ হলো, আমার আরো অনেক কারণ আছে। ফিট আছে তাকে মানে এবার এগুলো সব আমি বলে ফেললাম, কিন্তু পেরিনেটালে ফিটাসের কি সমস্যা, মায়ের কি সমস্যা, প্রেগন্যান্সির সময় কি সমস্যা। হ্যাঁ, আচ্ছা, পেরিনেটালের সময় অ্যাসফিক্সিয়া, অক্সিজেন, এগুলো কি কি থাকতে পারে? লো বার্থ ওয়েট, হ্যাঁ, এটা একটা বড় কারণ। বাচ্চার ওয়েট কম, যেমন আমার বাচ্চাটার ওয়েট কম ছিল, তার কিন্তু এখন কানের সমস্যা, তেও কিন্তু এটা ডিসেবিলিটি নিয়ে আসছে। আমার বাচ্চাটা ছিল স্যার, রুবেলা অ্যাটাক ছিল। এই যে রুবেলা অ্যাটাকে আরেক সমস্যা হয়ে থাকে। রুবেলা অ্যাটাকের কারণে তো তার পটেশন ওটা পিরিয়ে হয়ে গেছে। পোস্টনাটাল পিরিয়ডে কি হতে পারে? এনসেফ্যালোপ্যাথি, ইনফেকশন হতে পারে, ট্রমাটিক হতে পারে, তাই না? যেটা বললাম আপনাকে, ইনফেকশন হতে পারে, ট্রমাটিক হতে পারে। আচ্ছা, এখন আসেন ব্রেনের অংশগুলো, যেটা আমরা ওই একটু আগে যেটা আপনাদেরকে পড়াইলাম, এটা হলো এই অংশটা হলো ব্রেনটাকে কিভাবে কাটছে। একটা ডিম, যদি আমি এই মাঝখান দিয়ে এভাবে কাটি লম্বা লম্বি করে, তাহলে ডিমটা কিরকম দেখা যাবে? রাখলে এরকম দেখা যাবে না? হ্যাঁ, আর এই ডিমটা যদি আমি এইভাবে কাটি, এভাবে কাটলে কিরকম দেখা যাবে? এরকম দেখা যাবে না? হ্যাঁ, এরকম দেখা যাবে কিনা? আচ্ছা, আর এটাকে যদি এই সাইডে কাটি তাহলে কিরকম দেখা যাবে? এরকম দেখা যাবে কিনা? তাই না? সো এটা হলো এই ব্রেনটাকে সেকশনটা হলো এরকম। হ্যাঁ, আমাদের বডিটাকে আমরা এমআরআইতে কিভাবে সেকশন করি, এভাবে সেকশন করি, স্লাইস করি। কোনোটাকে এভাবে করি, কোনোটাকে এভাবে করি, বুঝতে পারছেন? সো এখন দেখা গেছে এই একটু আগে আমি যেটা করলাম, ব্রেনটা যেটা আঁকলাম, হ্যাঁ, ব্রেনটা যেটা আঁকলাম, এটা হলো মাঝখান দিয়ে এভাবে কাটা, এক পাশ, ঠিক আছে? আচ্ছা, এটা হলো ব্রেনটাকে উপর থেকে এভাবে কাটা, ট্রান্সভার্সলি কাটা। আচ্ছা, এখন দেখেন যেটা কাটা, যেটা বিশেষ করে পোস্টমর্টমের সময় করা হয় না, সবসময় আমরা প্রায় সময় বিভিন্ন কারণে করে থাকি। ডাইরেক্ট আর কাটি না, একটা মানুষ শুধু কাটলে আর ইমেজে নিয়ে কাটা আর কি। পোস্টমর্টম করে হইলো মানে মানুষটাকে কিভাবে মারছে এটা দেখার জন্য। ব্রেনে আঘাত পায়, ব্রেনের আঘাতটা দেখা যায়, তখন বুঝতে পারা যায় এটা কতটুকু জোরে আঘাত হয়েছে, কোন জায়গা থেকে আঘাত হয়েছে, কিভাবে আঘাত হয়েছে, এগুলো আসলে এটা পোস্টমর্টম করলে কি পুরো বডি কাটি ফেলে?
আস্তে আস্তে করে কাটি আর কি। বিভিন্ন অর্গানগুলো দেখে, বডিগুলো আগে উপরে দেখে, তারপর ভিতরে অর্গানগুলো দেখে, হ্যাঁ, তারপর বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল নেওয়া হয়। তো যখন ডেড বডিটা দিয়ে দেয় তখন কিভাবে দেয় ওরা? আবার এইভাবে এই কাঁথা সিলাই দেয়, এই যে এইভাবে চামড়া লাগাই দেয়, কাঁথা সিলাই দেয়। কাঁথা বুঝেন, কাঁথা সিলানো, এরকম কাঁথা সিলানো ভিতর থেকে এইভাবে দিয়ে দিয়ে কাঁথা সিলাই দিয়ে। আমরা তো কাটছি বলছি আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে এখন ব্রেনটার এক্সটেন্ডের উপর ড্যামেজ করে কত প্রকার কিভাবে বুঝবো? যখন আমরা দেখবো যে সেরিব্রাল কর্টেক্স ড্যামেজ হয়েছে, এটা এক ধরনের সিপি, এটাকে বলা হয় স্পাস্টিক সিপি, শক্ত হয়ে যাবে। সিপিটাকে কয়েকভাবে আমরা ভাগ করতে পারি। একটা হলো মনোপ্লেজিয়া, ডায়াপ্লেজিয়া, হ্যাঁ, ট্রাইপ্লেজিয়া, ট্রাইপ্লেজিয়া, কোয়াড্রিপ্লেজিয়া, প্যারাপ্লেজিয়া, ঠিক আছে, হেমিপ্লেজিয়া। মনোপ্লেজিয়া একটা লিম এফেক্ট হবে, সিঙ্গেল লিম। ডায়াপ্লেজিয়া, ডায়াপ্লেজিয়া হলে বিশেষ করে না, শুনেন, হয় আপার লিম হবে, না হয় লোয়ার লিম হবে। যদি লোয়ার লিম হয় তাহলে আপার লিমের কিছুটা ঝাপটা থাকবে, ভালো কাজ করবে, কিছুটা ঝাপটা থাকবে। আর যদি লোয়ার লিম হয়, আপার লিম হয়, তাহলে আপার লিম সমস্যা হবে, লোয়ার লিমে কিছুটা ঝাপটা থাকবে। আর ট্রাইপ্লেজিয়া তিনটাতে, হ্যাঁ, তিনটাতে সমস্যা হবে, তিনটা লিম্বে সমস্যা হবে। কোয়াড্রিপ্লেজিয়া চারটা হাত পা সমস্যা হবে। প্যারাপ্লেজিয়া অনলি ফর নিচের দিকে, ঠিক আছে, অনলি ফর নিচের দিকে। আর হেমিপ্লেজিয়া হলো এক পা, ঠিক আছে, নিচের দিকে, এক সাইডে, ওকে, এক সাইডে, ঠিক আছে। ঠিক আছে, এরকম। সো আমরা এখন এটা হলো একভাবে ভাগ করলাম অ্যাকর্ডিং টু দ্য লিম ইনভলভমেন্ট। এখন আমরা পড়বো অ্যাকর্ডিং টু দ্য ব্রেন ইনভলভমেন্ট। ব্রেন ইনভলভমেন্ট কিভাবে ভাগ করি? মূলত তিনটা ভাগে ভাগ করি আমরা, হ্যাঁ, অনেক কটা ভাগে ভাগ করি, আপনাদের জন্য তিনটা ভাগ বলতেছি। এটা কিছু ভিত্তিতে ভাগ? এটা হলো অ্যাকর্ডিং টু দ্য লিম লিম ইনভলভমেন্ট। আর এটা হলো অ্যাকর্ডিং টু দ্য ব্রেন ইনভলভমেন্ট। ব্রেন ইনভলভমেন্ট আমরা কি বলবো? যদি সেরিব্রাল কর্টেক্স ড্যামেজ হয় তাহলে হলো স্পাস্টিক সিপি। যদি এই বেজাল গ্যাংলিয়া এখানে আছে, বেজাল গ্যাংলিয়া ইনভলভ হয় তাহলে এথিটয়েড সিপি। আর যদি সেরিবেলাম ড্যামেজ হয়, যদি সেরিবেলাম ড্যামেজ হয়, তাহলে হলো আমার অ্যাটাক্সিক সিপি, ঠিক আছে। এই যে দেখেন, যখন আমার এটা হলো কি, এখন কিন্তু এটা ক্লাসিফিকেশন, একটা কেমন জিওগ্রাফিক্যাল ক্লাসিফিকেশন বলা হয়েছে। সেরিব্রাম ড্যামেজ হলে, সেরিব্রাম ড্যামেজ হবে যেটা, সেটা হলো স্পাস্টিক সিপি। সেরিবেলাম ড্যামেজ হবে যেটা অ্যাটাক্সিক সিপি। হ্যাঁ, আর যেটা এই যে বেজাল গ্যাংলিয়া দেখাইলাম, বেজাল গ্যাংলিয়া ড্যামেজ হবে সেটা হলো এথিটয়েড সিপি। এখন কোনটা কোন ধরনের আমি বুঝাই বলতেছি। দেখেন, সিঙ্গেল লিম, এই যে অথবা এটা দেখেন, উপরের দুইটা, নিচের দুইটা হয়েছে উপরে, এটা ডায়াপ্লেজিয়া, এটা প্যারাপ্লেজিয়া, এটা হলো কোয়াড্রিপ্লেজিয়া, মনোপ্লেজিয়া। আচ্ছা, আসলে মনোপ্লেজিয়া এগুলো আপনারা পড়ে নিয়ে যে কিভাবে হবে। হ্যাঁ, ডায়াপ্লেজিয়া, এই যে হেমিপ্লেজিয়া, এটা অবশ্য এক হাত এক পা আছে না। তারপরে দেখেন কোয়াড্রিপ্লেজিয়া, এরপরে এটা হলো টোটাল বডি, মাথা সহ ড্যামেজ। প্যারাপ্লেজিয়া নিচে, ঠিক আছে। এখন আসেন এই অ্যাকর্ডিং টু দ্য ব্রেন ড্যামেজ। ব্রেনের ওই যে সেরিব্রাল কর্টেক্স উপরের অংশটা ড্যামেজ হয়েছে, কেমন এক হেমিপ্লেজিয়া হয়েছে। আবার এই যে এটা হলো স্পাস্টিক টাইপ অফ সিপি, স্পাস্টিক, যেগুলো সেরিব্রাল কর্টেক্স ড্যামেজ হয়। সেরিব্রাল কর্টেক্সের ভিতরে দেখা গেছে কোনোটা হেমিপ্লেজিয়া হতে পারে, প্যারাপ্লেজিয়া, ডায়াপ্লেজিয়া হতে পারে, কোয়াড্রিপ্লেজিয়া হতে পারে, ঠিক আছে। ওটা না
বোঝা গেছে? আবার এবারে দেখেন এটা হলো ডিসকাইনেটিক মানে হলো হাঁটতে অসুবিধা। হ্যাঁ, এটা হলো আমার এই সেরিবেলাম ড্যামেজ হয়। দেখেন সেরিবেলাম ড্যামেজ হচ্ছে, সেরিবেলাম না এটা হলো বেজাল গ্যাংলিয়া ড্যামেজ। যেমন ডিসকাইনেটিক মুভমেন্ট দেখা গেছে যে অ্যাটাক্সিক সিপি এরকম থাকে, শক্ত থাকে, এরকম অন্য থাকে শক্ত পুরা এরকম থাকে, দুনো হাত পা হইলে, সে চারি হাত পা হইলে। আর যদি এক হাত এক পা হয় এরকম এমন চলে যায়। ঠিক আছে, এই হাত ভালো, এটা এটা এরকম হয়েছে, এই হাত দিয়ে পুরো চলে, অথবা এটা হয়েছে এটা দিয়ে চলে। কোয়াড্রিপ্লেজিয়ার পুরোটা, ডায়াপ্লেজিয়ার নিচেরটা। কিন্তু যখন সেরিবেলাম ড্যামেজ হবে ডিসকাইনেটিক, আপনাকে বলবে যে বাচ্চা পুরোটাই ইফেক্ট হবে, পুরো বডি ইফেক্ট হয়। বা যদি জিজ্ঞেস করেন যে বাবা এটা একটু দাও তো কলমটা, আমাকে দাও কলমটা, হ্যাঁ ধরো এটা আমি নিয়ে আসবো না, হ্যাঁ সে আনবে। সে কীভাবে আনবে? এরকম করবে, অ্যাথিটয়েড ডান্স এরকম করে, এইভাবে যে নিয়ে আসবে। আছে না? মনে করেন সে ডান্স করে, আসলে সে ডান্স করে না, ইট ইজ কল অ্যাথিটয়েড ডান্স। তার হলো কি এই কোঅর্ডিনেশনটা সঠিকভাবে কোঅর্ডিনেশন হচ্ছে না। বেজাল গ্যাংলিয়া হলো সঠিক কোঅর্ডিনেশনটা করার জন্য কাজ করে। এটা ড্যামেজ হলে যে আনবে ঠিক, কিন্তু সঠিকভাবে দেয়া আনতে পারবে না, সরাসরি আনতে পারবে না। আচ্ছা, আরেকটা হলো সেরিবেলাম লিশন। হ্যাঁ, সেরিবেলাম লিশন হলে কি হচ্ছে, এই যে এটা হলো অ্যাটাক্সিক সিপি। হ্যাঁ, যে সে হলো কি হাতে গুলো ব্যালেন্স, এটাও ব্যালেন্সের সমস্যা, এটা হলো ব্যালেন্সের ইকুইলিব্রিয়ামের সমস্যা হয়, আর এটা হলো কোঅর্ডিনেশনের সমস্যা হয়। আর ব্যালেন্সের ইকুইলিব্রিয়াম সে হাঁটবে এরকম করে, হাঁটবে ড্রাঙ্কেন গেট, মানে মদ খাওয়ানোর মতন হাঁটবে। ঠিক আছে, বোঝা গেল? সেরিবেলাম হলো না, সেরিবেলাম নোটে তো লেখা আছে না? স্লাইডে সব লেখা আছে। খুব ইজি করে, অনেক কষ্ট করে জিনিসগুলো খুঁজে বের করে আপনাদের দিয়ে দিলাম। এখন আসেন সায়াটিকা। খুবই স্যার বেশি বেশি কমন। 9:30 বাজে, একদল টাইম হয়েছে, আমরা আর একটু সময় নিচ্ছি। আজকে যেহেতু একটু হয়েছে, সামান্য একটু শেষ করে দিচ্ছি। সায়াটিকা বেশি বড় না। সায়াটিকা সিম্পল ভাবে বুঝেন, খুব ইজিলি। সেটা হলো ব্রেনে থেকে স্পাইনাল কর্ড নামলো, নামার পরে আমাদের স্পাইনাল নার্ভ গেল না। আচ্ছা, এর হলো কর্ডাই কই না, এখানে লাস্ট নার্ভগুলো নামলো। আসছেন না, আরো 10 মিনিট পরে করে আসেন, অসুবিধা নেই। 10 মিনিট পরে 10 মিনিট পরে। অর্ডা ইকুইনা কোনটা? একদম নিচের অংশটা। এখানে দেখেন, এই যে এখানে কিন্তু শেষ স্পাইনাল কর্ড, এখানে এটা হলো কর্ডাই কই না। নাম্বার 1 এর শেষ স্যার, এই যে নাম্বার 1 এর শেষ, দেখছেন? নাম্বার 1 এর লোয়ার পার্ট অফ নাম্বার 1 এর শেষ। এখান থেকে এটা হলো কর্ডাই কই না। এটা হলো এক্সটেনশন অফ দ্য স্পাইনাল কর্ড আর কি, যে গুচ্ছগুলা, যে নার্ভগুলা চলতেছে, এগুলো হলো কর্ডাই কই না। এখান থেকে বের হচ্ছে, ছুটে ছুটে যায় বের হচ্ছে, তাই না? দেখা যায় এগুলো ক্যানেলটা ইয়ে করে দেখাইছেন জানেন না? হ্যাঁ, হ্যাঁ। বোঝা যাচ্ছে? এর পিছন থেকে দেখাচ্ছি আর কি, ক্যানেলটা সরাই দিয়ে দেখা যায় সবার। আচ্ছা, দেখেন কয়েকটা নার্ভ আবার একসাথে গিয়ে জোড়া লাগছে। হ্যাঁ, এবারটাতে দেখা যাবে, এই দেখেন আয়শা, কয়েকটা নার্ভ একসাথে এসে জোড়া লাগছে না? এইতে লাগছে কিনা? এটা গুচ্ছ হয়ে গেছে, গুচ্ছ হয়ে একসাথে আসছে কিনা? এগুলোকে বলা হয় প্লেক্সাস। এগুলোকে কি বলা হয়? প্লেক্সাস। সার্ভাইকালের একটা আছে, আমাদের হাতে আসে, এটাকে বলে সার্ভাইকাল প্লেক্সাস। লাম্বার একটা আছে, লাম্বার প্লেক্সাস। আবার এটা হলো স্যাক্রাল থেকে বের হয়েছে, দেখেন স্যাক্রাল থেকে বের হয়েছে স্যাক্রাল প্লেক্সাস, লাম্বো স্যাক্রাল প্লেক্সাস। আবার দুইটা একসাথে এসে মিলে, মানে কোনটা স্যাক্রাল থেকে বের হয়েছে, দেখেন কোনটা স্যাক্রাল থেকে বের হয়েছে, কোনটা লাম্বার থেকে আসছে। যেটা লাম্বার থেকে এসে মিলছে আর স্যাক্রালটার লগে লাম্বো স্যাক্রাল প্লেক্সাস। ঠিক আছে? তাহলে স্যার নার্ভের শাখা, নার্ভের শাখাগুলোই আবার গিয়ে একত্র হচ্ছে। আচ্ছা, এখানে এক জায়গায় একত্র ছিল, এখানে ছিল একসাথে একত্রে হওয়ার পরে এগুলো তো আলাদা 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 হয়ে আসছে, তাই না? হয়ে আসে এখান থেকে একটা বেরিয়েছে, এখান থেকে একটা বেরিয়েছে, এখান থেকে একটা বেরিয়েছে। মনে করেন L1 তে একটা বেরিয়েছে, L2, L3, L4, L5, L5, S1, S2, S3 বেরিয়েছে না?
বেরিয়ে এসে আবার এগুলো গুচ্ছ হয়ে একত্রে হয়ে যাচ্ছে। ফ্লেক্সাস কখন বলছে? গুচ্ছ হওয়ার আগে না গুচ্ছ হওয়ার এই গুচ্ছ গুচ্ছ হয়ে হওয়ার পর। এখান থেকে মিলে আসতেছে, এই পুরোটাকে বলা হয় প্লেক্সাস। এসে নেট জোড়া লাগলো, তাহলে লম্ব লাম্বার স্যাক্রাল প্লেক্সাস অথবা লাম্বার প্লেক্সাস বলা হয়, স্যাক্রাল প্লেক্সাস বলা হয়, সার্ভাইকাল প্লেক্সাস, দুইটাই দুইটা আছে। ব্রেকিয়াল প্লেক্সাস বলা হয়, এটাকে বলা হয় ব্রেকিয়াল প্লেক্সাস, আরটা বলা লাম্বার প্লেক্সাস, আর হলো স্যাক্রাল প্লেক্সাস। আবার দুইটাকেও বলা হচ্ছে একসাথে। সো এখন যখন দেখেন লাম্বার এবং স্যাক্রালের নার্ভগুলো যখন, যেমন বিশেষ করে L3, 4, 5, S1, S2, S3 এগুলো মিলে আমাদের এই সবগুলো নার্ভের রুট একসাথে মিলে হচ্ছে কি সায়াটিক নার্ভ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, না আমি ক্লাস করছি না, রাখি না তো, ওটা তো ব্যাগে। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস করে যাচ্ছি। ওকে। রুটি বানাই দিছে, আমি রুটিটা রাখি না ফ্রিজে। আগে কটা দিয়েছি, ওগুলো রয়ে গেছে মনে চাইতে এখন। আচ্ছা, এখন দেখেন এটা হলো প্লেক্সাস, সায়াটিক নার্ভ। যখন গুচ্ছ হয়ে গেল, গুচ্ছ হওয়ার আগের অংশটাকে বলে প্লেক্সাস। যখন গুচ্ছ হয়ে বেরিয়ে গেল, আটার কি নাম দিলাম? সায়াটিক নার্ভ। সায়াটিক নার্ভ, তাই না? গুচ্ছ হয়ে বেরিয়ে আসার পর সাইটিকা না, যখন গুচ্ছ হচ্ছে তখন? দেখেন বান্ডেলটা যখন তো ব্রাঞ্চ হচ্ছে, হ্যাঁ। এটাকে বলা হয়, আমরা ব্রাঞ্চিং বলতেছি, ফ্লেক্সাস বলতেছি, তাই না? হয়ে যখন গুচ্ছ হয়ে একত্র হয়ে একটা নার্ভের মতন চলে আসলো, হ্যাঁ। একটা মতন চলে আসলো, এই জায়গাটাকে আমরা বলতেছি সায়াটিক নার্ভ। এটা বুঝা যায়, দেখা যায় এখানে সায়াটিক নার্ভ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই যে এই অংশটা কিন্তু বেরিয়ে আসলো না, এটা হলো সায়াটিক নার্ভ। এটা রুটটা হলো এখানে, মানে গুচ্ছটার পরে যেটা আসছে অংশ সেটা এটা হচ্ছে সায়াটিক নার্ভ। তো এখানে দেখেন রুটটা হচ্ছে এখানে, রুট মানে কি? মূল। তাহলে উৎপত্তিটা মূলটা এখানে। শিকড়। তাহলে এখানে যদি একটাতেও সমস্যা হয়, তাহলেও কিন্তু সায়াটিক নার্ভের সমস্যা হতে পারে। এবং যে নার্ভটাতে সমস্যা হবে, ওই যে ডালমাটন পড়েছিলাম না, হ্যাঁ, যে L5 কোন জায়গাটাতে সমস্যা হবে, তাহলে ওই L5 এর অংশটাতেই ঝামেলা হবে, অন্যটাতে হবে না। কথা কি বলছেন? যদিও সে একভাবে থাকে, কিন্তু সে কি হলো, যদি তার নার্ভ রুটের সমস্যা হয়, সিঙ্গেল নার্ভ রুটে, তাহলে সিঙ্গেল জায়গাতে এফেক্ট হবে। আর যদি এখানে সমস্যা হয়, তাহলে যে কোনো জায়গাতে সমস্যা হতে পারে। যেটার উপরে আঘাত আসবে ওইটাই সমস্যা হইতে পারে। তো এখানে লম্বার থেকে যেটা একটা আসলো, যে আপনার সাইটিকা ফর্ম করার পর যেখানে যাচ্ছে, সায়াটিকা না, সায়াটিক নার্ভ। সাইটিক না, হ্যাঁ। ওইখানে যে সমস্যা একটাতে হচ্ছে, তাহলে তো এখানে তো কয়েকটা জয়েন হচ্ছে। জয়েন্ট হচ্ছে, সবগুলোতে এফেক্ট হবে না, এটাই কুদরত। তো ওইখানে তো সেপারেট করে না, ভিতরে না, কোনো ওখানে partition- separate আছে। ভিতরে পার্টিশন আছে। আছে। আচ্ছা আচ্ছা। এক বছরের মতো পরে। এটা এই জন্যই মানে আমরা দেখি না, ওই যে পানির ইয়েটা দেখাইলাম না, কোরআন শরীফে দেখা আছে, হ্যাঁ। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারাজা কুল্লা ইয়াবগিয়ান। বলছে আমি একই সাথে দুইটা নদী, দুইটা সমুদ্র প্রবাহিত করতেছি, কিন্তু তার মাঝখানে একটা রয়েছে অন্তরায়, যেটা একটা আরেকটার সাথে মিলছে না। আছে না, পানিটা দেখাইছিলাম না সেদিন ভিডিওতে? আচ্ছা, সাগরের মধ্যে হয়েছে, হ্যাঁ। আছে না, ভিডিওটা দেখাইলাম? হ্যাঁ। ইয়েতে মেশে না তো, কি পদ্মা যমুনা না কি একটা? না না, এটা তো এনে না, ওই বড় জায়গাতে দেখাম, ভিডিও দেখাম, ওইটাতে আছে। তো মাঝখানের এই পর্দা কিন্তু আমরা দেখি না। তো এখন সায়েন্টিস্টরা কেমিক্যালি বের করছে পর্দাটা কি, তখন বলছে পর্দা আছে, সে পর্দাটা কি, তখন কেমিক্যালি বের করছে যে এটা হলো, যেটা একটা হলো ঘনত্বওয়ালা বেশি পানি, আর একটা হলো কম ঘনত্বওয়ালা বেশি পানি। মাঝখানে এমন একটা ইমাজিনারি পর্দা আছে, যেটা মানে ওই যে অসমোসিস, ইমাজিনারি লাইন, অসমোসিস বললাম না, আলুর ভিতরে আমরা সায়েন্সে যারা বসে কি করছি, সেমি পারমিয়েবল। পারমিয়াবিলিটি চেক করেছি না, আলু কাইটা সায়েন্সে পড়াই নাই, জি স্যার। জি। এখানে চিনি দিয়ে দিছি, নুন চিনি দিলাম। একটু পানি দিয়ে দিছি, ওয়াটার দিয়ে এখন দিয়ে রাখছি কিছু, এরপর এদিক থেকে আবার আরেকটা জারে করে দিয়ে রাখছি, সামান্য কম পানি দিছি, বেশি পানি দিই না, মানে ঘনত্ব করে রাখছি, এটা ঘন করে রাখছি। তখন দেখা গেছে যে কতক্ষণ পরে এখান থেকে পানি গিয়ে গিয়ে এটা মিশিয়ে যাচ্ছে। পুরা মিশে সমান সমান পানি, সময় সাপেক্ষে সেটা
এই পানির সমান সমান হয়ে গেছে ঘনত্ব পাই ঘনত্ব, কারণ কিছু পানি এখান থেকে আইছে, কিছু এখানে গেছে, গিয়ে এটাকে ঘনত্বটাকে মিশিয়ে ফেলাইছে। এই যে মাঝখানের এই পর্দা আলুটা, এটা আমরা দেখতে পাইছি, এই সেম জিনিসটাই এখানে আছে, এটা দেখা যায় না, আল্লাহ এমন ভাবে তৈরি করে দিছে। সেম এখানেও এরকম ভাবে দেওয়া আছে, হ্যাঁ, এমন সূক্ষ্ম জিনিস এটা তো আর কেউ বানাতে পারবে না, এমন ইনসুলেন্ট করে দিয়ে রাখছে। ঠিক আছে, আচ্ছা সাইটিক নাম যে যে পদ দিয়ে আসছে সেই পদটা একটা নামটা ছিল, নামটা বলে যে ওই যে সাইটিক ইয়া, ওই যে আমরা হাডিটাতে পড়লাম না, ওই যে গেটা সাইটিক নর্চ, গেটা, ওই যে আমাদের নিয়ে আসো না, এটা দিয়ে দেখাই দিলে বাইরে আছে, এটাকে বলা গেটা সাইটিক নর্চ। এই যে এটা আছে না, এই যে কাটা, এই যে এখান দিক দিয়ে বেরিয়েছে, এই যে এটা গেটা সাইটিক নর্চ, এই অংশটাকে বলা হয় গেটা সাইটিক নর্চ। এটা দিয়ে ওই বেরিয়ে জিনিসটা একটু বলে ফেলে ভালো, যে পারিফেমিস হ্যাঁ মাসল এখন বলতেছি, এটাই এখানে আসবে। এটার কারণ কি কি, সাইটিকটা আমরা কারণটার মধ্যে আমরা এটা বলবো। কারণ হলো কোনো রকমের কোনো আঘাত সাইটিক নার্ভের উপরে পড়া, ওয়ালেট সিনড্রোম। হোয়াট ইজ ওয়ালেট সিনড্রোম? ওয়ালেট সিনড্রোম ওয়ালেট মানে কি মানে স্যার বলেন, স্যার বিদেশে গেছেন, বলতে পারবেন। মানে আর কি 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 জানেন ওয়ালেট? ওয়ালেট সিনড্রোম ভ্যানিটি শব্দের অর্থ কি? ভ্যানিটি, ভ্যানিটি ব্যাগ, ভ্যানিটি শব্দের অর্থ কি? ভ্যানিটি ভ্যানিটি ব্যাগ বলে না তুমি, মহিলাদের এটা তো এমনি ঝোলা, এটা না। ভ্যানিটি ব্যাগ কোনটাকে বলে জানেন? ছোট পার্ট যেটা, ওটাকে বলা ভ্যানিটি ব্যাগ। ভ্যানিটি মানে কি? হোয়াট ইজ ভ্যানিটি? ছোট ভ্যানিটি শব্দের অর্থ হলো অহংকার। অলংকার, অলংকার না, অহংকার, অহংকার, মাই গড, অহংকারের থলি ভ্যানিটি ব্যাগ। স্যার আমাদের অহংকার নাই দেখে আমরা এগুলো হ্যাঁ। আর ওয়ালেট, ওয়ালেট মানে হলো মানি ব্যাগ, মানে টাকা পুরুষের, ছেলেরটা, মেয়েরটা হইতে পারে, নো প্রবলেম। ওয়ালেট, এই দেখেন আমরা ওয়ালেট ফুলাইতে 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 এই মোটা করে ফেলে, ওয়ালেট সিনড্রোম না স্যার? হ্যাঁ, করে রাখি। তখন এটা যখন বসি, এটা কিন্তু শক্ত, কাঠও শক্ত, আর আমার পাছাটা নরম। তখন কি হইলো, চাপ লাগতেছে, একটা পাখিতে চাপ লাগে, চাপ লাগতে 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 ওই কোথায় যায় লাগে, সায়াটিক নার্ভে। ঠিক আছে, ওইটা প্রেশার লাগে, ব্যথা হয়, তখন ব্যথা নিচের দিকে নামে। যদি আপনি একটু স্ট্রেচিং করাই দেন, হ্যাঁ, সিম্পল একটা স্ট্রেচিং করাই দেন, চলে যাবে ব্যথা। এরপরে দেখেন জেমিন, শুধু বলেন না পাইরিফর্মিস সিনড্রোম না, আমরা যেটা রিসার্চ করে পাইছি পাইরিফর্মিসও হইতে পারে। পাইরিফর্মিস মাসেলটা